মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি আন্দোলন সফল হয়, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। ডিআরইউতে আপনাকে কি বলতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে? ডিআরইউতে আপনাকে কি বলার জন্য চাপ দেওয়া হয়েছে? ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায়, এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না, এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। অনুপ্রবেশের ওটি তো বললাম। ওটি কি ডিবির আয়নাঘর ছিল না? অজ্ঞাত স্থান তো ডিবির আয়নাঘর। সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে, এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে, এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দিয়ে সেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয়, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি, এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে। সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয়, এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম। প্রথম দফা আয়নাঘরে কি আপনাকে নিজেকেও তো হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যেন আর ফিরে আসতে পারবেন না? সেটা যদি প্রথমে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই হেড করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি। যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকেই। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্ব্যক্ত করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। দর্শক, সাক্ষ্য প্রদান শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম।